সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা। বারে বারে কত বিখ্যাত হয়ে সংবিধান সর্বশেষ একক ব্যক্তিকেন্দ্রিক ক্ষমতা কুক্ষিগত করে স্বৈরাচারী শাসকের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে বর্তমান সংবিধান। 24শে জুলাই বিপ্লবে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী সরকার হটিয়ে লুপ্ত হওয়া মুক্তিযুদ্ধের সুমহান আকাঙ্ক্ষা তথা সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার সুসংহতকরণ, পাশাপাশি 24শে আন্দোলনের স্পিরিট তথা বৈষম্যহীন, অন্তর্ভুক্তিমূলক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র কাঠামোর বহুমাত্রিক সংস্কারের পদক্ষেপ গ্রহণ করে। ইতিমধ্যে সংবিধান সংস্কার কমিশন সংবিধান সংস্কারের সুপারিশমালা সরকারের কাছে জমা দিয়েছে। সংক্ষিপ্ত সময়ে উক্ত সুপারিশমালা বিষয়ে বিস্তারিত পর্যালোচনা সম্ভব না হলেও মৌলিক বিষয়গুলো নিয়ে প্রাথমিকভাবে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের অবস্থান তুলে ধরছে। আজকের টেবিল বৈঠকে বিভিন্ন দল মতের আলোচকদের বিভিন্ন মতামতের মাধ্যমে আমাদের বক্তব্য এবং দেশের সাংবিধানিক অগ্রযাত্রা সমৃদ্ধ হবে বলে আমরা বিশ্বাস করি। প্রথমত, বর্তমান সংবিধানের যে প্রস্তাবনা দেওয়া হয়েছে সুপারিশমালা, সেখানে বর্তমান সংবিধানে 11টি ভাগ, 153টি অনুচ্ছেদ এবং 7টি তফসিল থাকলেও সুপারিশমালায় সংক্ষিপ্ত করে 9টি ভাগে সীমিতকরণ, বিভিন্ন অনুচ্ছেদে মৌলিক সংস্কার সংশোধন এবং 3টি তফসিল বাদ দেওয়ার সুপারিশ করা হয়। সংবিধানের ভাষা সহজ ও আকার ছোট করার প্রচেষ্টা দৃশ্যমান এবং যথার্থ মনে করছি আমরা। রাজনৈতিক দল, বিভিন্ন অরাজনৈতিক সংগঠনের মতামত, জনমত জরিপের মাধ্যমে সুপারিশমালা তৈরি হয়েছে বলা হলেও আমরা মনে করি দেশের মানুষের সাথে মত বিনিময় দৃশ্যমান হয়নি, আরো অন্তর্ভুক্তিমূলক হওয়া বাঞ্ছনীয় ছিল। দ্বিতীয়ত, এই সুপারিশমালার প্রস্তাবনা, এই প্রস্তাবনায় 1971 সালে মহান স্বাধীনতা যুদ্ধের যথার্থ স্বীকৃতি দেওয়া হয়েছে। পাশাপাশি ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে 2024 সালে ছাত্র জনতার ঐক্যকে তুলে ধরা হয়েছে। আমরা মনে করছি এর মাধ্যমে 24-এর বিপ্লবকে যারা মহান করতে গিয়ে 71-এর স্বাধীনতা যুদ্ধ তথা রাষ্ট্রের ভিত্তির উপর কটাক্ষ করার প্রবণতা রয়েছে, ওখান থেকে সংশ্লিষ্ট মহল বিরত থাকবে। তৃতীয়ত, নাগরিকতন্ত্রের কথা বলা হয়েছে এই সুপারিশমালায়। প্রজাতন্ত্র শব্দের পরিবর্তে নাগরিকতন্ত্র এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ শব্দগুলোর পরিবর্তে জনগণতন্ত্রী বাংলাদেশ শব্দগুলো প্রতিস্থাপনের সুপারিশ করা হয়েছে। যদিও ইংরেজি শব্দ রিপাবলিক ঠিক থাকবে। বাংলাদেশের নাগরিকদের ভাষা হিসেবে ব্যবহৃত সকল ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। সংবিধানের মূলনীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ ও গণতন্ত্রকে মূলনীতি হিসেবে অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয়। ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র এবং জাতীয়তাবাদকে সংশ্লিষ্ট অনুচ্ছেদ হতে বাদ দেওয়ার সুপারিশ সন্নিবেশিত হয়। আমরা মনে করি অন্তর্ভুক্তিমূলক এই নীতি নাগরিক মর্যাদা, গোষ্ঠীগত স্বাতন্ত্র্য রক্ষা ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গঠনে একটা সাংবিধানিক উত্তরণ ঘটে এবং এর মাধ্যমে পাহাড়ি বাঙালি দ্বন্দ্ব, গোষ্ঠীগত দাঙ্গা, সাম্প্রতিক মাজার ভাঙচুর সহ উগ্রবাদী গোষ্ঠীগত দাঙ্গা বিলুপ্ত হওয়ার আকাঙ্ক্ষা ব্যক্ত করছি আমরা। সর্বপ্রথমে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি মহান রাব্বুল আলামিনের দরবারে যে আজকে আমাদেরকে গোলটেবিল বৈঠকে বসে দেশের সেই বর্তমান সংবিধান সংস্কারের আলোচনায় অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। তার সাথে সাথে লক্ষ কোটি দুরূদ আর সালাম প্রেরণ করছে সেই মহামানবতার মুক্তির দূত জাহানের বাদশা তাজদারে মদিনা সরওয়ারে কাউনাইন নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার সাথে সাথে শ্রদ্ধার সাথে স্মরণ করছে সেই সুন্নতকে প্রতিষ্ঠিত করার জন্য যারা যুগে যুগে রক্ত দিয়েছেন, সেই রফিক আলিম লাকাদ হামিদুল্লাহ খান বাবু টিপু জিতু সহ সর্বশেষ আমাদের নুরুল ইসলাম ফারুকী ভাই সহ সকল শহীদদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করে আমি আজকে প্রথমে একটা জিনিস বলবো যে আমাদের মূল জায়গাতে কোন জায়গায় যাওয়া প্রয়োজন। আমি মনে করি আপনি যে লোকটাকে ব্যাংকে বসায় রেখেছেন তার কাছে কোটি কোটি টাকা জমা দিতে আপনি কোনো নিজেকে দ্বিধাবোধ করছেন না যে আপনার টাকা চুরি হচ্ছে কিনা। ওই লোকটি যদি আবার মুদি দোকানে বসা থাকে
আপনার দ্বিধাবোধ হচ্ছে আপনার টাকাটা দিতে। যে লোককে ব্যাংকের অফিসার হিসেবে চুরি করার সুযোগ নেই, ওই লোকটি যদি মুদি দোকানে চলে আসে দেখা যায় চুরের দিচ্ছে এবং ভবিষ্যতে নেতৃত্ব দেওয়ার চিন্তা করছে সেই ব্রিটিশ সরকাররা। আজকে সংবিধান বলতে তাদের লিখিত কোনো সংবিধানই তাদের কাছে নাই। আমরা আমাদের সংবিধানের দেশ স্বাধীন হওয়ার পরে রেলগাড়িতে ছিল কয়লার ইঞ্জিন, কিন্তু সংবিধান পরিবর্তন না হলে এখন কিন্তু চলে আমাদের হইলো ব্যাটারি চালিত সেলফের ইঞ্জিন এবং ইলেকট্রিক ইঞ্জিন। সেটার জন্য সংবিধান পরিবর্তন হয় না, কিন্তু পরিবর্তন হচ্ছে যুগ উপযোগী একটা সিদ্ধান্ত। আজকে আমি মনে করি সংবিধান পরিবর্তন এই যে একটা সময় নষ্ট করা, এর চেয়ে যেটা ইসলামী পন্থের দাবি ছিল যে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ একটি নির্বাচন দেওয়া, আমি মনে করি বর্তমান সরকারের প্রথম কাজ ছিল যে অবাধ সুষ্ঠু একটি নিরপেক্ষ নির্বাচন কিভাবে দেওয়া যায়, কিভাবে জনগণের সঠিক প্রতিনিধিত্বকে বাইর করে নিয়ে একটি নির্বাচন দেওয়া যায় সেই দিকে চিন্তা করা। জনগণের ভোটের অধিকার কিভাবে নিশ্চিত করা যায়। আমরা দেখেছি সেই নবাব সিরাজউদ্দৌলার আমল থেকে এই পর্যন্ত যত সরকার পরিবর্তন হয়েছে এর মধ্যে নিজেদের দলের নিজেদের খুব কাছের মির্জাপুরদের কারণে পরিবর্তন হয়েছে। ঠিক, আপনারা নিজেদের লোক বসানোর জন্য সবসময় চিন্তায় থাকেন। যাদের পরিবর্তন হয়েছে 50 বছর ধরে যারা কাছের লোক যাদেরকে মনে করছে তাদের কাছে তাদের পরিবর্তন হয়েছে। এটা নিজের লোক বলতে কোনো কিছু নাই। আপনার সুযোগ পাইলে আপনার জানটাও যে কোনো সময় আপনাকে ছেড়ে চলে যাবে। আপনি যারা যোগ্য প্রতিনিধি তাদেরকে আনার জন্য প্রথম যে কাজটা করা উচিত ছিল যে যেগুলি দল নিবন্ধিত আছে রেজিস্টার্ড আছে সেই সব দলকে নিয়ে কিভাবে সামনে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেওয়া যায় সেই ব্যাপারে আপনাদের সরকারের বর্তমান সরকারের গোল টেবিল বৈঠক থাকা প্রয়োজন ছিল, যেটা সারা বাংলাদেশের মানুষ দেখতে পারত। আমরা ধন্যবাদ জানাই সরকারকে যে আমাদের বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মাননীয় চেয়ারম্যান মহোদয়কে এবং মহাসচিব মহোদয়কে আপনি গত দাওয়াত দিয়েছেন এবং আমরা সেই জন্য আমাদের পক্ষ থেকে কিন্তু সবগুলো রাজনৈতিক সংগঠনকে, খালি বড় বড় রাজনৈতিক সংগঠন নয়, সবগুলো রাজনৈতিক সংগঠনকে দাওয়াত দেওয়া আমরা প্রয়োজন মনে করি। অবাধ সুষ্ঠু একটি নিরপেক্ষ নির্বাচন যদি হয় এই দেশে, যদি আমরা এই বাংলাদেশ থেকে যারা সৌদি আরবে গেছি আমরা দেখতে পাই যে স্বর্ণের দোকান খালি থাকে। আমি এক স্বর্ণের দোকানে 10 মিনিট দাঁড়ায় রয়েছি, কেউ নাই দোকানে। জিজ্ঞাসা করলে আপনি কোথায় ছিলেন বলে আমি বাথরুমে ছিলাম। আর আমাদের দেশে পিস্তল ধরে বন্ধ স্বর্ণের দোকান রাখা যায় না। যদি আজকে 3টা জিনিসকে বাংলাদেশ থেকে দূর করা যায়, একমাত্র চুরি আর সুদ আর ঘুষ, এই 3টাই জাতির সবচেয়ে বড় অভিশাপ। এই 3টাকে বিদায় করার জন্য যে রাস্তাটা অবলম্বন করার দরকার সেটা হলো আমাদের মূল রাস্তা। আমরা যদি সেই জায়গাটাতে আসতে পারি, আজকে দেখেন বড় বড় একদম রাষ্ট্রপতি থেকে সাধারণ জনগণ মতো সবাই যে যে জায়গার মধ্যে চুরি হচ্ছে সেই চুরির শিকারের কারণে আমরা কিন্তু আমাদের শেষ হয়ে যাচ্ছে। এরপরে যে সময়টা হলো সুদ আর ঘুষ, এই দুইটার থেকে আমরা যদি মুক্তি পাইতাম তাহলে আমাদের দেশটা একটা সুন্দর অবস্থানে চলে যেত। এই মির্জাপুরদেরকে কিভাবে চিহ্নিত করা যায় আর ভবিষ্যতে কিভাবে সুদ ঘুষ এবং চুরিকে বন্ধ করা যায় এই দৃষ্টিকোণ থেকে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন যারা বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চেয়েছিল সেই নির্বাচনকে সুন্দরভাবে নিয়ে আসার জন্য আমি আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই জাতিকে একনায়কতন্ত্রের জন্ম দিয়েছে যে সংবিধান, সেই সংবিধানের একটি পূর্ণাঙ্গ সংস্কার প্রয়োজন বলে আমরা মনে করি। সংবিধান সংস্কারের জন্য মাত্র 2টি পদ্ধতি আছে, জাতীয় সংসদের 3 সংখ্যাগরিষ্ঠ জনগণের মতামত অথবা গণভোট। যেহেতু এখন দেশে কোনো প্রকার জাতীয় সংসদ নেই, জাতীয় সংসদ না থাকা অবস্থায় জনগণের কাঙ্ক্ষিত সংবিধান সংস্কারের জন্য গণভোট প্রয়োজন। আমরা গণভোটের জন্য প্রস্তাব করছি, কারণ সংবিধানের মৌলিক কাঠামোর পরিবর্তন করতে হলে গণভোটের প্রয়োজন হবে। আমরা এখানে সংবিধান সংশোধনকারীদেরকে 2টি বিষয় সংশোধনের জন্য প্রস্তাব করেছি। আন্তঃধর্ম কমিশন, কারণ বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ। এই দেশে যাতে কোনো প্রকার ধর্মীয় হাঙ্গামা, সংঘাত, কোনো প্রকার অরাজকতা, ধর্মীয় স্থাপনা সমূহ, মসজিদ
মাজার, মন্দির, পেগোড়া কেউ যাতে কোনো প্রকার অনাচার কিংবা হামলা করতে না পারে এবং ধর্মকে কেউ যাতে কোনো প্রকার অবমাননা করতে না পারে, এই জাতীয় বিষয়গুলো সংরক্ষণের জন্য একটি খালিদা কমিশন গঠন করার জন্য, সংবিধানে স্থান দেওয়ার জন্য আমরা প্রস্তাব করছি। আমরা প্রস্তাব করছি গণভোট ছাড়াও জনগণের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন করার জন্য দেশের সুপ্রিম কোর্ট, দেশের হাইকোর্ট এবং গণ্যমান্য ব্যক্তিদের সাথে এই প্রস্তাবনা নিয়ে আরো বেশি দ্বিপাক্ষিক আলোচনা হওয়া দরকার। তারপর এটার উপর গণভোট করা যেতে পারে। আমরা দৃষ্টি আকর্ষণ করব, এই প্রস্তাবনাকে আমরা একটি ক্ষেত্রে স্বাগত জানাই। সারা দেশের সমস্ত বিচার প্রার্থীরা ঢাকা এসে জড়ো হতে হয়, যেখানে 20 কোটি লোকের জনগণ, সেখানে হাইকোর্টকে বিকেন্দ্রীকরণ করা একটি যৌক্তিক বিষয়। আমরা এই প্রস্তাবকে আমরা স্বাগত জানাই। সরকার হবে আন্ডার দা ফ্যাসিস্ট কনস্টিটিউশন, মানে শেখ হাসিনার সংবিধানের আন্ডারে আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকার করব। আপনারা কি বলেন? উপস্থিত 2-4টা দলের নেতারা বলে জি হুজুর, জি হুজুর, ইয়েস করেন, বলছে না? তাহলে দায়ী কারা? দায়ী তো তারা যারা সেই 5 আগস্ট দুপুরবেলা ক্যান্টনমেন্টের বৈঠকে উপস্থিত ছিলেন। আমরা এই বিপ্লবের ফ্রন্ট লাইন যোদ্ধা, সামনে থেকে নেতৃত্ব দিয়েছি, রিমান্ডে গেছি, জেলে গেছি, 22 বার হামলার শিকার হয়েছি, বাট আমরা কেন ওই বৈঠকে থাকলাম না? ছাত্ররা কেন থাকলেন না? তড়িঘড়ি করে সিদ্ধান্ত হলো অন্তর্বর্তীকালীন সরকার হবে। তাদেরকে আর্মির গাড়িতে করে নিয়ে যাওয়া হলো কোথায়? ভারতের এদেশীয় হেডকোয়ার্টার বঙ্গভবনে। বঙ্গভবনের প্রধান মাননীয় মহামান্য প্রেসিডেন্ট, সে কার লোক বলেন তো? ভারতের লোক। বিগত 15 বছরে বাংলাদেশের প্রধান বিচারপতি, রাষ্ট্রপতি, বড় বড় পদগুলোতে ইন্ডিয়ান গ্রিন সিগন্যাল ছাড়া কোনো ব্যক্তি বসার সুযোগ ছিল? তার মানে বড় বড় যত পদে যত মানুষ বসছে তারা প্রত্যেকে ইন্ডিয়ান গ্রিন সিগন্যাল প্রাপ্ত। তাদেরকে নিয়ে যাওয়া হলো কোথায়? ইন্ডিয়ান হেডকোয়ার্টারে। বঙ্গভবনে নিয়ে গিয়ে বললো আমরা এরকম একটা অন্তর্বর্তীকালীন সরকার করতে চাই, আপনি কি বলেন? আগে থেকে সিগন্যাল দেওয়া আছে। তিনি বললেন ইয়েস, ভেরি গুড, ভালো সিদ্ধান্ত, হয়ে গেল অন্তর্বর্তীকালীন সরকার। এবং এই সরকারের ভবিষ্যৎ বৈধতা নিয়ে কেউ যাতে প্রশ্ন তুলতে না পারে তার জন্য চিঠি পাঠানোর কথা জানেন? প্রধান বিচারপতির দপ্তরে চিঠি পাঠানো হলো যে ভবিষ্যতে এই সরকার যে আমরা গঠন করতে যাচ্ছি এটা আইনগত ভাবে কেউ যাতে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। মতিন ভাইয়ের আগমন, শুভেচ্ছার স্বাগতম, মতিন ভাইয়ের আগমন, সামাদ ভাইয়ের আগমন, শুভেচ্ছা